সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনি যদি কর কমিশনের কার্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 17 ঢাকা। পদের নাম ছিল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 29শে জুন 2024 এবং সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 70। প্রশ্নপত্রটির বাংলা অংশ, ইংরেজি অংশ এবং গণিত অংশ সাথে সাধারণ জ্ঞান অংশ নিয়ে আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে থাকছে বাংলা অংশ। বাংলা অংশের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করতে হবে। সন্ধি বিচ্ছেদ করতে হবে কিছু আপনাকে শব্দ দিয়েছে, যেমন নীলোৎপল, উপর্যুপরি, পবিত্র, স্বীয়, কথার চলে। তো এই 5টি শব্দের সন্ধি বিচ্ছেদ করব। শুরুতে দেখে নিই নীলোৎপল, এর সন্ধি বিচ্ছেদ হবে নীল যোগ উৎপল। আমরা জানি সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি, শব্দের মিলন, দুটি একক শব্দ থাকবে যার অর্থ বহন করবে, দুটি শব্দ অর্থ বহন করবে। দেখুন, নীল যোগ উৎপল। এরপরে উপর্যুপরি, উপরি উপরি, পবিত্র, প যোগ ইত্র, স্বকীয় স্বীয়, স্বযোগ ইয় এবং কথা চলে, কথা যোগ চলে। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কারক বিভক্তি নির্ণয় করতে হবে। এখানে কিছু দিয়ে রেখেছে, যেমন ক নাম্বার, গৃহহীন চিরদিন থাকে পরাধীন। দেখুন শব্দটি গৃহহীন চিরদিন থাকে পরাধীন। গৃহহীন কে? যার গৃহ সে, চিরদিন থাকে পরাধীন, অর্থাৎ এটি কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে। খ নাম্বার, পাহাড় নাড়াই সাধ্যকার। আসলে পাহাড় তো নাড়ানো যায় না, এটি সাধ্যকার। তো সাধ্যকার, এটি কার সাধ্য এখানে উল্লেখ করা নাই, সেই জন্য এটি যেহেতু অন্য কারো মাধ্যম বলা হচ্ছে, এটি কর্মকারকে শূন্য বিভক্তি। গ নাম্বার, সাদা মেঘে বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হয় না? আকাশ যখন সাদা থাকবে তখন কি বৃষ্টি হবে? আসলে মেঘ আসবে, মেঘের ঢাই মানে কি বলবো, যে মেঘে আচ্ছন্ন হবে, তারপরে না বৃষ্টি হবে। তো এখানে বাক্যটি হচ্ছে যে সাদা মেঘে বৃষ্টি হয় না, এটি অপাদনে সপ্তমী বিভক্তি হবে। এরপরে জলে বাষ্প হয়। দেখুন অপাদানে কারকে এটিও সপ্তমী বিভক্তি। এবং থানায় এজাহার দাও, থানায় এজাহার দাও, এই বাক্যটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। সুপ্রিয় দর্শক, এই ছিল কারক বিভক্তি নির্ণয়ের অংশ। এইবার আমরা দেখিনি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে যে এক কথায় প্রকাশ করতে হবে। কিছু বাক্য এখানে থাকবে যেটাকে আপনাকে কি এক কথায় প্রকাশ করতে হবে। তো বলার ইচ্ছা, এটি এক কথায় প্রকাশ হবে বিবক্ষা, এবং যা সহজে জানা যায় না সেটা হচ্ছে দুর্জেয়। আর রাত্রির মধ্যভাগ সেটা হচ্ছে মহানিশা। রাত্রির মধ্যভাগ এটি হচ্ছে মহানিশা। ইহার তুল্য, এটি এক কথায় প্রকাশ হবে ইদৃশ। ইহার তুল্য, এটির এক কথায় প্রকাশ হবে ইদৃশ। এবং তল স্পর্শ করা যায় না যার, বলছে যে তল স্পর্শ করা যায় না যার, সেটি হচ্ছে অতল স্পর্শী। সুপ্রিয় দর্শক, এই ছিল এক কথা প্রকাশ। এবার আমরা দেখে নিই পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে যে অর্থসহ বাক্য রচনা করতে হবে। যেমন চর্বিত চর্বণ, ছক কাটা, জলযোগ, অকুল পাথর, নেই আঁকড়া। আচ্ছা, আমরা শুরুতে দেখে নিই চর্বিত চর্বণ। এর অর্থ হচ্ছে একই বিষয় অধিকবার আলোচনা করা। এই যে চর্বণ মানে বুঝতে পারছেন যে চিবানোর যে ব্যাপার, মানে একই জিনিস বারবার এইটি হচ্ছে একই বিষয় অধিকবার আলোচনাকে বলা হচ্ছে চর্বণ। বাক্য আপনারা আপনাদের মতন লিখতে পারেন, তবে আমি এখানে আপনাদের সুবিধাতে কিছু বাক্য উল্লেখ করেছি, এখান থেকেও দেখে নিতে পারেন। যেমন কোনো বিষয়ে চর্বিত চর্বণ, ভালো লাগে না। এরপরে খ নাম্বার, ছক কাটা। এটির অর্থ হচ্ছে পূর্ব পরিকল্পনা। একটা ছক কেটেছে,
কি করবে, আগামীতে সে কি করবে, প্রোগ্রাম নিয়ে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম হাতে নিয়েছে, সে প্রোগ্রাম নিয়ে কি করবে তার একটা ছক কেটেছে, অর্থাৎ পরিকল্পনা করেছে। বাক্য হতে পারে এরকম, নির্বাচনে জয়লাভের জন্য সকল প্রার্থী একবার ছক কেটে বসে। এরপরে গ নাম্বার জলযোগ, এটির অর্থ হচ্ছে হালকা জলখাবার। সকালবেলা জলযোগ শেষ করে আমরা রওনা হয়েছিলাম। এরপরে ঘ নাম্বার অকুল পাথর, অর্থাৎ ভীষণ বিপদ। বাক্য হবে এরকম, ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চ্যাটার্জি বাবু অকুল পাথরে পড়েছে। আর হচ্ছে কি নেই আঁকড়া, এটা হচ্ছে একগুঁয়ে, তোমার মতো নেই আঁকড়া লোক আমি আর দেখিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল বাংলা অংশ। এইবার আমরা দেখে নিই ইংরেজি অংশ। ইংরেজি অংশের 5 নাম্বার প্রশ্ন, এটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। এখানে কিছু সেন্টেন্স থাকবে, সেগুলো আপনাকে ভয়েস চেঞ্জ করতে হবে। যেমন এ নাম্বার, দে লুকড অ্যাট দ্য পিকচার। এইটা দে লুকড অ্যাট দ্য পিকচার, এটি একটি অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। এটি প্যাসিভ ভয়েস হলে এরকম হবে, দ্য পিকচার ওয়াজ লুকড অ্যাট বাই দেম, অ্যাট বাই দেম। এরপরে বি নাম্বার, হি ইজ পানিশড বাই হিমসেলফ। এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাই হিমসেলফ, অর্থাৎ এটি কিন্তু কারো দ্বারা, অর্থাৎ এটি কি প্যাসিভ ভয়েস আছে। এখন আমাকে কি করতে হবে, যেহেতু প্রশ্ন ছিল চেঞ্জ দ্য ভয়েস, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এখানে যেহেতু প্যাসিভ আছে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ ভয়েস কি হবে, হি পানিশড হিমসেলফ। এরপরে সি নাম্বার প্রশ্ন, হোয়াট ডাজ হি ওয়ান্ট। এটি একটি অ্যাক্টিভ ভয়েস। এইটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে এইভাবে হবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। এইবারে ডি নাম্বার প্রশ্ন। ডি নাম্বার প্রশ্ন বলছে, দে হ্যাড ডাগ দ্য পন্ড। এটি একটি অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হবে এরকম, দ্য পন্ড হ্যাড বিন ডাগ বাই দেম। ই নাম্বার, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই মি। এটাও কিন্তু একটি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এরকম হবে যে আই ইলেক্টেড হিম চেয়ারম্যান। এইবারে আমরা দেখে নিই 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নে থাকছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ এখানে বাংলায় কিছু প্রশ্ন আছে, মানে বাক্য আছে, সেন্টেন্স আছে। এই বাক্যগুলোকে আপনাকে ইংলিশ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। দেখুন এ নাম্বার লিখেছে, তিনি গতকাল বাড়ি এসেছেন। তিনি, দেখুন সেন্টেন্স ট্রান্সলেট করা একটু সহজ কৌশল আছে, তো আমরা সেই কৌশল নিয়ে একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো তিনি অর্থাৎ হি গতকাল ইয়েস্টারডে বাড়ি এসেছেন, বাড়ি ফিরেছেন, দুঃখিত বাড়ি ফিরেছেন, তাহলে রিটার্নড হোম, এই হচ্ছে বাক্য, হি রিটার্নড হোম ইয়েস্টারডে, তিনি গতকাল বাড়ি ফিরেছেন। এবারে দেখে নিই বি নাম্বার, করিম তোমার চেয়ে 5 বছরের বড়। আচ্ছা, করিম কয় বছরের বড় তোমার চেয়ে, ইংলিশ হবে এরকম। তো ইংলিশটা আমরা দেখে নিই, করিম ইজ 5 ইয়ার্স ওল্ড আর দেন ইউ। এরপরে সি নাম্বার, আমরা শুধু তাকে খাবারই দিইনি, আশ্রয় দিয়েছিলাম। চমৎকার একটি বাক্য। দেখুন, উই হ্যাভ হিম নট অনলি ফুড বাট অলসো শেল্টার, অর্থাৎ আমরা কি তাকে শুধু খাবার দিইনি, তাকে কি আশ্রয় দিয়েছিলাম, নট অনলি বাট অলসো, এটি ব্যবহার। এরপরে দেখে নিই, স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন, অর্থাৎ সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। এটি চমৎকার একটি বাক্য, আপনাকে আপনার জীবনকে এগিয়ে নিতে এই বাক্যটি যথেষ্ট ভূমিকা রাখবে। এরপরে 9 নাম্বার, ই নাম্বার, লোকটি 3 দিন যাবৎ ধরে ভুগছে। দেখুন 3 দিন যাবৎ জ্বরে ভুগছে। দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। এইবারে 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ আপনাকে এখানে উল্লেখযোগ্য কিছু প্রিপোজিশনের ব্যবহার করতে হবে। এটি হচ্ছে 7 নম্বর প্রশ্ন। তো আমরা একটু দেখে নিই এ নাম্বার প্রশ্ন। এ নাম্বার প্রশ্ন বলছে যে হোয়ার হ্যাভ ইউ কাম, এটিতে ফর্ম হবে। আপনারা প্রশ্নটি দেখলে বুঝতে পারবেন, আপনারা চাইলে অনলাইন থেকে প্রশ্নটি দেখে নিতে পারেন। এরপরে দেখে নিই বি নাম্বার, দ্য উইন্টার ওয়াটার, দুঃখিত, দ্য ওয়াটার দ্য পন্ড ইজ ড্রিট। এখানে আপনার হচ্ছে প্রিপোজিশন হবে অফ, আর দ্য মেশিন ইজ অফ অর্ডার, এটি আসলে আউট হবে। আর ডি নাম্বারে ইট ইজ এ পেন টু রাইট, এটিতে সঠিক উত্তর হতো উইথ। এবং ই নাম্বারের প্রশ্ন এরকম যে হি ইজ
ম্যাথামেটিক্স, অর্থাৎ সে ম্যাথে আর কি দুর্বল। তো এখানে ইন হতো, এই প্রশ্নে সঠিক উত্তর ইন হতো। আপনারা চাইলে প্রশ্নটি দেখে নিতে পারেন এবং আপনার কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন তাহলে আমরা আপনাকে এই প্রশ্নটি কিন্তু আমাদের কিছু বলবো, আমাদের পেজে আমরা অবশ্যই আপলোড করে রাখবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে যে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর হবি উইথিন 10 সেন্টেন্স। দেখুন, তৃতীয় চতুর্থ শ্রেণীর আপনি যদি প্রিপারেশান নেন, আপনাকে কয়েকটি উল্লেখযোগ্য কয়েকটি প্যারাগ্রাফ এবং বাংলায় হচ্ছে কি অনুচ্ছেদ, এই জিনিসগুলো আপনাকে জেনে নিতে হবে, অবশ্যই দেখে নিতে হবে। আপনারা চাইলে আমাদের ভিডিওর চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমরা বেশ উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যেই প্যারাগ্রাফ কিংবা অনুচ্ছেদ এই টপিকসগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়ে রেখেছি ইতিমধ্যে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর এটি অবশ্যই আপনাকে দেখতে হবে, কারণ এইগুলো আসেই, হয় প্যারাগ্রাফ, অন্যথায় আপনার হচ্ছে কি অনুচ্ছেদ, এটি আসবে বাংলা অথবা ইংলিশে। এইবার আমরা দেখে নিই পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে গণিত অংশ। তো গণিত অংশের আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের এখানে ম্যাথটা করে দিচ্ছি না, আপনারা ম্যাথ করে নেবেন, যেহেতু প্রশ্নগুলো রিপিট প্রশ্ন। আপনারা চাইলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন, এই ম্যাথগুলো সেখানে আছে। তো এখানে ম্যাথ করে দিচ্ছি না, তারপর আপনারা যদি চান তাহলে আমরা ডেসক্রিপশানে ম্যাথ করে দেবো, কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের জানিয়ে রাখবেন। এরপরে 9 নম্বর প্রশ্নটা দেখে নিই তাহলে। বলছে যে তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 অর্থাৎ 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5 অর্থাৎ 3:5। 38 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? আপনারা ম্যাথটি নিজেরাই চেষ্টা করুন, যদি না পারেন আমাদের কমেন্ট সেকশানে বলুন, উত্তর হবে 20 গ্রাম। আর কমেন্ট সেকশানে বললে আমরা ম্যাথটি অবশ্যই ডিসক্রিপশানে করে রাখবো, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এরপরে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন ঠিক ম্যাথের একটি প্রশ্ন। তো প্রশ্নটি আমরা দেখে নিই। 10 নম্বর প্রশ্ন বলছে যে এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে, কোনো দ্রব্যমূল্যের ধার্য মূল্যের অর্থাৎ দ্রব্যের বা কোনো পণ্যের ধার্য মূল্যের ওপর 10% কী করেছে? ছাড় দিয়েছে এবং 20% লাভ করে। এই যে 10% ছাড় দেয়, তার 20% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য যখন 300 টাকা, ওই দ্রব্যটির ধার্য মূল্য তাহলে কত টাকা? এটি চমৎকার একটি সহজ একটি ম্যাথ, আপনারা খুব সহজেই শতকরা অঙ্ক পারলে আশা করি এই অঙ্কটি হয়ে যাওয়ার কথা। তবে এর উত্তর হবে 400 টাকা। আপনারা যদি চান তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে রাখবেন, আমরা এই ম্যাথের সমাধান ডেসক্রিপশানে দিয়ে রাখব। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে আপনাদের 15 মার্ক ছিল এটাতে। তো এটি হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? প্রশ্নগুলো কিন্তু রিপিট, আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত, যদি দেখেন আপনারা অনেক প্রশ্নই আরেকটা প্রশ্নের সাথে কি কমন পাবেন। এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে। তো যাই হোক, প্রশ্নটির সমাধান নিয়ে আমরা যেহেতু কাজ করছি, আপনারা সমাধানটা দেখে নিন। আর অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। আশা করি আপনার প্রস্তুতি অনেকটাই উন্নতি আসবে। এই 12 নম্বরে ক নম্বর প্রশ্ন যে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হবে আগারগাঁও, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনী ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত? এটি যশোরে। গ নম্বর খান জাহান আলী সেতু কোন নদীর ওপর নির্মিত হয়েছে? এটি রূপসা নদীর উপরে নির্মিত হয়েছে। ঘ নম্বর বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? দেখুন, বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ যে BSEC সংক্ষেপে বলা হয়, BSEC। এরপরে ও নম্বর প্রশ্ন। ও নম্বর সঞ্চয়িতা কার লেখা? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপরে দেখিনি চ নম্বর প্রশ্ন। চ নম্বর প্রশ্ন বলছে যে মেট্রো রেল কোন মন্ত্রণালয়ের অধীন? দেখুন, মেট্রো রেল হচ্ছে আপনারা সহজেই বলে দিতে পারেন শুধুমাত্র যে মেট্রো রেল যেহেতু, অর্থাৎ রেল মন্ত্রণালয়, আসলে এমনটা না, এটি হচ্ছে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অধীনে। এরপরে 6 নম্বর প্রশ্ন পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এবং 42 নম্বর প্রশ্ন, দুর্ভিক্ষের ওপর ম্যাডোনা 43 ছবিটি কে এঁকেছেন? দেখুন, দুর্ভিক্ষের ওপর একজন ছবি এঁকেছিলেন। আমরা ছোটোবেলা থেকে সেই কি বলবো প্রাইমারি লেভেল থেকে আমরা পড়ে এসেছি, যদিও এখন হয়তো বা সিলেবাসে এইগুলো নেই, তবে জয়নুল আবেদিনকে নিয়ে একটা আমাদের কি ছিল, চ্যাপ্টার ছিল। তো যাই হোক, দুর্ভিক্ষের উপর ম্যাডোনা 43 ছবিটি এঁকেছেন জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন। 6 নম্বর, দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? এটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেশের প্রথম হাইটেক পার্ক বঙ্গবন্ধু হাইটেক পার্ক, এটি কালিয়াকৈর গাজীপুরে অবস্থিত। এরপরে নম্বর প্রশ্ন বলছে যে চট্টগ্রামের পূর্বতন নাম কি ছিল? মানে চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামাবাদ। চট্টগ্রামের পূর্ব নাম ইসলামাবাদ। এরপর আমরা দেখিনি পরের প্রশ্ন বলছে যে ট নম্বর প্রশ্ন হচ্ছে যে এশিয়ান গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়? এশিয়ান গেম কত বছর পর পর অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 4 বছর। এশিয়া গেম 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। এরপরে 6 নম্বর, জার্মানির মুদ্রার নাম কি? জার্মানির মুদ্রার নাম হচ্ছে ইউরো। এরপরে ড নম্বর প্রশ্ন হচ্ছে কি যে ব্যাবিলিনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? ব্যাবিলিনের ঝুলন্ত উদ্যান হচ্ছে বর্তমানে ইরাকে অবস্থিত। ড নম্বর হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী কোথায়? নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী। এরপরে মধ্য নম্বর, দ্বীপ মহাদেশ কোনটি? দেখুন, দ্বীপ মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয়। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু নতুন শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখা হবে পরের কোনো প্রশ্ন সমাধানে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্যের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।